আচ্ছা, আমরা পড়ছি আইন আদালত বার লিখিত পূর্ণাঙ্গ নোট বা কমপ্লিট নোট হতে। আজ এখন আলোচনা করা হবে টপিক 5, সাক্ষ্য আইনের শর্ট নোটস বা টিকামূলক প্রশ্ন। এই ধরনের টিকামূলক প্রশ্ন এর আগে বিগত সালে আসেনি, কিন্তু আমার কেমন জানি মনে হলো এখান থেকে কিছু টিকামূলক প্রশ্ন পড়ি। তাহলে কি হবে, যে টপিকগুলো আমি বাদ রেখেছি সেগুলোকে টাচ করা হলো। সাক্ষ্য। সাক্ষ্য কি? যে সকল দলিল, বস্তু এবং বিবৃতি এর মাধ্যমে আদালত কোনো বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় প্রমাণ করে থাকেন তাকেই সাক্ষ্য বলা হয়। তিন ধারা বিধান মতে সাক্ষ্য মূলত তিন প্রকার: মৌখিক সাক্ষ্য, বিচার্য বা তদন্ত বিষয়ে সাক্ষীর বিবৃতি মানে মুখের কথা, ওরাল এভিডেন্স; দালিলিক সাক্ষ্য, উপস্থাপিত বা সাবমিটকৃত দাখিলকৃত দলিলসমূহ; ফিজিক্যাল বা ফরেনসিক সাক্ষ্য যেমন রক্ত, সিমেন, চুল, সকল দৈহিক বস্তু, অঙ্গ, অঙ্গের অংশ, ডিএনএ, আঙ্গুলের ছাপ, হাতের ছাপ, আইরিশ, পায়ের ছাপ, অথবা যে কোনো বস্তু যা অপরাধ। এই বস্তুগুলো কিসের সাথে রিলেটেড হতে হবে? অপরাধ, অপরাধী এবং ভিকটিমের মধ্যে সংযোগ প্রতিষ্ঠার মাধ্যমে কোনো বিচার্য বিষয় প্রমাণে সহায়তা করে। তার মানে তিনটার সাথে কানেক্টেড হতে হবে, তাই না? বা যে কোনো একটার সাথে, জি। তিনটার। আনোয়ার ভাই। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আসসালাম স্যার, ফরেনসিক সাক্ষ্যের মধ্যে ধরুন আমরা দিলাম রক্ত, সিমেন্ট, চুল, সকল দৈহিক বস্তু, অঙ্গ, অঙ্গের অংশ ইত্যাদি। হবে কয়েকটা দিয়ে ইত্যাদি দিয়ে দিলে? দুই তিনটা দিয়ে ইত্যাদি দেন, বেশি দিয়েছি আপনাদের জানার জন্য এবং এমসিকিউ হেল্প হওয়ার জন্য। বুঝেননি? জি স্যার, জি স্যার। আপনি যদি বুঝতে পারেন আপনি আরো 10টা লিখতে পারবেন। এত কার্পণ্য কেন? হ্যাঁ, বেশি শিখবেন না? জি স্যার। বেশি শিখলে বেশি ভালো আইনজীবী হবেন। হ্যাঁ, বোঝেননি? এটা তো এটা তো জিজ্ঞাসা করার মতো বিষয় না। আপনি যতটুকু মনে থাকবে ততটুকু লিখবেন, আর বানিয়ে যদি আরো লিখতে পারেন আরো ভালো। ঠিক আছে? পারিপার্শ্বিক সাক্ষ্য বা জি স্যার। সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স। পারিবারিক সাক্ষ্য, পারিপার্শ্বিক সাক্ষ্য হলো এমন এক ধরনের পরোক্ষ প্রমাণ যা সরাসরি কোনো ঘটনাকে প্রমাণ করে না, বরং যুক্তির মাধ্যমে সেই ঘটনা বা সত্যতা সম্পর্কে একটি সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করে। যেমন কোনো অপরাধের স্থানে আঙ্গুলের ছাপ বা চুরির সময় কাউকে সন্দেহভাবে ভাবে দেখা, যা প্রত্যক্ষদর্শী বা আই উইটনেস, যেটা বিবৃতি ডিরেক্ট এভিডেন্স বিপরীত এবং অপরাধীর জড়িত থাকার একটি ইঙ্গিত দেয়। যদিও অন্য ব্যাখ্যাও থাকতে পারে। মনে করেন যেখানে অপরাধ হয়েছে সেখানে অনেকগুলো আঙ্গুলের ছাপ পাওয়া গেছে। এখন যদি ঘরের মধ্যে হয়, তো ঘরের ওই ভিকটিমের পরিবারের কোনো ব্যক্তিরও তো হতে পারে, তাই না? হ্যাঁ, তা পারে। মনে করেন রহিম মারা গেছে, রহিমের ওয়াইফেরও তো সেটা হতে পারে, রহিমের ছেলেরও তো হতে পারে, এর সাথে আসামেরও থাকতে পারে। 10 জনের কি হাতের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, এই 10 জনের মধ্যে 2 জনের পরিবারের হতে পারে, বাদ বাকি আসামিদের হতে পারে। পায়ের ছাপের বিষয় তাই। এগুলো সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স। বুঝতে পেরেছেন? এগুলো অনেক সময় জি। ডট মিলিয়ে ক্লু দেয় ঘটনাকে। হ্যাঁ, এগুলো গুরুত্বপূর্ণ। এ- খুন হওয়ার পরপরই পলাতক হওয়া এবং দীর্ঘদিন গোপনে থাকা। একটা এলাকায় একটা মানুষ খুন হয়েছে, সেই এলাকাতে 2জন ব্যক্তি দীর্ঘদিন নিখোঁজ। স্বভাবতই সন্দেহ হবে তাদের দিকে যে এরা কেন এলাকা থেকে উধাও হয়ে গেল, তাই না? জি, জি। তাহলে হচ্ছে কি, এটা আমরা পড়লাম না সাক্ষ্য আইনের যে পরবর্তী আচরণ? হ্যাঁ, কন্ডাক্ট, মোটিভ, প্রিপারেশন অ্যান্ড কন্ডাক্ট পড়িনি 8 ধারায়? জি স্যার, আর ধারে। অভিযোগের খুনের সাথে সম্পর্কযুক্ত হওয়ার অনুমানের জন্য প্রাসঙ্গিক। কি এটা? অভিযোগের খুনের সাথে সম্পর্কযুক্ত হওয়ার মানে এখন অন্য কারণেই নিখোঁজ হয়ে যেতে পারে, তাই না মানুষ? কিন্তু প্রাথমিক সন্দেহ সেদিকেই যাবে। কমন সেন্স তো তাই বলে, তাই না? জি। এখানেও কেস ল আছে। যখন কোনো মামলা এরকম সাক্ষ্যের উপর নির্ভর করে, তখন উক্ত পারিপার্শ্বিক অবস্থা এমনভাবে প্রমাণিত হতে হবে যাতে করে আসামির নিরপরাধীর তার কোনো সন্দেহ না থাকে। শ্রুত সাক্ষ্য বা জনশ্রুতিমূলক সাক্ষ্য মানে হিয়ারসে এভিডেন্স। এটার সংজ্ঞা: জনশ্রুতিমূলক সাক্ষ্য বলতে বোঝায় এমন কোনো বক্তব্য বা তথ্য যা আদালতে সরাসরি সাক্ষীর ব্যক্তিগত জ্ঞান থেকে আসে না, ব্যক্তিগত জ্ঞান থেকে আসে না, মানে অন্যের কাছ থেকে শুনে। হ্যাঁ,
অন্যের কাছ জি থেকে শুনে এসে সে আদালতে বলছে, মানে ব্যক্তিগত না, এটা আরেকজনের কাছ থেকে ধার করে নেওয়া শোনা কথা বা জনসম্মুখে শুনেছে, বরং অন্য কারো কাছে থেকে শোনা বা শুনে পাওয়া তথ্য যা গুজব বা প্রচলিত কথার মতো। গুজবে কান দিবেন না, বলে না। জি জি এবং সাধারণত আইনত এগুলো কি গ্রহণযোগ্য না বা নয়, কারণ এর সত্যতা যাচাই করা কঠিন। একটা কথা শুনেছিলাম, আমি বললাম, পরে তাকে তো জেরা করলে সে উত্তর দেবে আমি তো নিজে দেখিনি, আমি শুনেছি। তাহলে এটা এটা কি ডেড ইন হয়ে গেল না? জেরাতে গিয়ে পেছনে তাকে আঘাত করা যাচ্ছে না, সে একটা কি করবে, যখনই সে বিপদে পড়বে বলবে এটা তো আমার কথা না, আমি শুনেছি রহিমের কাছ থেকে। তখন আর কি করবেন? তাই এই সাক্ষীর গুরুত্ব কম। ঠিক আছে। তবে কিছু বিশেষ পরিস্থিতিতে জনশ্রুতিমূলক সাক্ষ্য গ্রহণযোগ্যতা পেতে পারে। বাংলাদেশে সরাসরি আদালতের জন্য এটি পরোক্ষ বা অপ্রাসঙ্গিক সাক্ষ্য বলে গণ্য হয়। এটার কিন্তু বিপরীত কি? এবার এই 32 ধারা আমরা নিচে পড়বো, হ্যাঁ, ডাইন ডিক্লারেশন। ডাইন ডিক্লারেশন অন্যের মুখে শুনেই তো দিতে হবে, তাই না? বা নিখোঁজ ব্যক্তি 32 ধারা যা যা সবকিছুই এই হিয়ারসে এভিডেন্সের কি বিপরীত। এভিডেন্স অ্যাক্টের 60 ধারার বিধান মতে ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট, অর্থাৎ মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে, যে যা শুনেছে তাকে তা বলতে হবে। মূলত যে ব্যক্তি যা দেখেছে, শুনেছে, অনুভব করেছে বা অভিমতের কারণ পোষণ করে তাকে নিজেই তা আদালতে দাঁড়িয়ে, সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে বর্ণনা করতে হবে। এর ব্যতিক্রমও কি? বিশারদের অভিমত সংক্রান্ত পুস্তক বা প্রতিবেদন, বিভিন্ন রিপোর্টস, মেডিকেল রিপোর্টস, কেমিক্যাল রিপোর্টস প্রকাশিত হলে তা পেশ করা যেতে পারে। তাহলে পেশ করলে ওই বিশারদকে আর নিয়ে আসার দরকার নাই, কারণ বিশারদের যে সাইন করা ওপিনিয়ন সেটাই তো আদালতে আছে, তাই না? আবার 32 ধারা বিধান মতে যেই সব ব্যক্তিকে সাক্ষী মর্মে তলব করা যায় না তাদের বিবৃতি জনশ্রুতিমূলক হলেও প্রাসঙ্গিক হবে। যেমন মৃত ব্যক্তির মৃত্যুর কারণ সম্পর্কে প্রশ্ন উত্থাপিত হলে তার মৃত্যুকালীন ঘোষণা বা ডাইং ডিক্লারেশন। এরপরে হচ্ছে বিচার্য বিষয় বা ফ্যাক্ট ইন ইস্যু, যে বিষয়ে মামলা করা হয়েছে। তো বিচার্য বিষয় হলো কোনো, এখানে বিচার্য বিষয় শব্দটা মিসিং হয়ে গেছে, আরেকবার লিখে দিতে হবে সামনে, হ্যাঁ। হলো বিচার্য বিষয় হলো কোনো মামলায় বাদী ও বিবাদীর মধ্যে মূল বিরোধের বিষয় যা প্রমাণ বা অপ্রমাণিত হলে মামলার ফলাফল নির্ধারিত হয়। সহজ কথায় এটি আদালতের বিবেচ্য সেই সব মৌখিক সাক্ষ্য বা প্রশ্ন বা ঘটনা যা কোনো অধিকার বা দায়ের অস্তিত্ব বা প্রকৃতি নির্ধারণ করে, মানে মামলা প্রমাণের জন্য যেটা খুবই গুরুত্বপূর্ণ। এভিডেন্স একটা 3 ধারা বিধান মতে বিচারের কোনো পক্ষ কর্তৃক দাবিকৃত বা অপর পক্ষ কর্তৃক অস্বীকারকৃত বিষয়সমূহকে বিচার্য বিষয় বলে। তাহলে বিচার্য বিষয় বাদী যেটা দাবি করছে, বাদী বলছে রহিম করিমকে খুন করেছে, আমার ভাই, কে খুন করেছে? আসামি। আর আসামি পক্ষ বলবে যে না, আমি খুন করিনি। তাহলে বাদী যেটা দাবি করছে সেটাও বিচার্য বিষয়, আসামি আবার যেটা অস্বীকার করছে বিপরীতভাবে সেটাও বিচার্য বিষয়। সিভিল মামলায় একটা জমি, বাদী বলছে এই জমি আমার, আমি দখলে আছি। বিবাদী বলছে যে না, এই জমি আমার, জোর করে সে দখলে আছে বা আমি দখলে আছি। কারণ বিপরীত দাবি, তাহলে দুইটাই কি বিচার্য বিষয়। তার মানে এখানে আদালত বাদীরও না, আদালত বিবাদীরও না, দুইজনারই। বুঝতে পারলেন? খলিলুর রহমান সাহেব, ক্লাস বোঝা যাচ্ছে? খলিলুর রহমান। প্রাসঙ্গিক বিষয় বা রেলিভেন্ট ফ্যাক্ট। প্রাসঙ্গিক বিষয় বলতে বোঝায় এমন কোনো বিষয় বা তথ্য যা মূল আলোচনার সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত। তার মানে প্রাসঙ্গিক বিষয় যে বিষয়ে সেটার সাথে রিলেটেড সবকিছুই। ওই যে উদাহরণ দিয়েছিলাম, বর কনে হচ্ছে বিচার্য বিষয়, আর বর কনের সাথে যারা আত্মীয় স্বজন বিয়ে দাওয়াত খেতে গেছে বা বরযাত্রী হয়েছে তারা সবাই কি রেলিভেন্ট, মানে রিলেটিভস। রিলেভেন্ট। রিলেটিভস আর রেলিভেন্ট। রিলেটিভসরা বিয়ে খেতে আসে, তাই বিচার্য বিষয়ের সাথে রেলিভেন্ট ফ্যাক্টগুলো আসবে। ক্লিয়ার হলো? রায়হান ভাই বলেন, ক্লিয়ার হলো? বলেন, লাইন অন হ্যাঁ হয়েছে। স্যার। ক্লিয়ার হলো জি বিষয়টা? স্যার। জি স্যার, বুঝতে পারছি স্যার।
হ্যাঁ, তো বর কনে হচ্ছে, বর কনের বিয়ে হচ্ছে, তার মানে তারাই তো মূল, তারা হচ্ছে বিয়ের পাত্র পাত্রী, মানে তারা হচ্ছে মূল বিষয়, বিচার্য বিষয় বা বিয়ের প্রধান আকর্ষণ। আর রিলেটিভসরা কি, বিয়ে খেতে আসছে তাই না? জি স্যার, ওরা তো বিয়ে খাইতে আসছে। হ্যাঁ, তাহলে রিলেটিভসরা আসবে কারণ তাদের বর কনেরই তো তার আত্মীয়, রিলেটিভস, তাই এসেছে। তাই বিচার্য বিষয়ের সাথে কোনগুলো আসবে, যেগুলো রেলিভেন্ট, তো রিলেটিভ আর রেলিভেন্ট এভাবে মনে রাখবেন, ঠিক আছে? আচ্ছা। বরের সম্পর্ক না থাকলে বিয়ে খেতে আসা যায়? দাওয়াত না দিলে তো বিয়ে খেতে আসে না মানুষ। আর কাদের দাওয়াত দেয়? বন্ধু বান্ধবী, আত্মীয় স্বজন, তাই না? হ্যাঁ। প্রাসঙ্গিক বা সঙ্গতিপূর্ণ এবং যা কোনো সিদ্ধান্ত গ্রহণ বা সমস্যা সমাধানে সহায়ক হয়। তাহলে যারা আত্মীয় স্বজন তারা কোনো না কোনো কাজ করে না ছোটখাটো? করে তো। এটি অপ্রাসঙ্গিক বিষয় থেকে আলাদা এবং প্রায়শই আইন প্রায়শই আইন, যুক্তিবিদ্যা, জ্ঞান বিজ্ঞান বা দৈনন্দিন আলোচনায় ব্যবহৃত হয়, যেখানে একটি বিষয়কে অন্যটির সাথে সংযুক্ত করে উপযোগী করে তোলা হয়। এভিডেন্স অ্যাক্টের 3 ধারার বিধান মতে বিচার্য বিষয়ের সাথে কোনোভাবে জড়িত বা সম্পর্কিত বিষয়সমূহকে প্রাসঙ্গিক বিষয় বলে। 3 ধারাতে এই কথা বলা হয়েছে, কিন্তু আগে কিছু আমি ভূমিকামূলক কথাবার্তা বলে দিয়েছি আপনাদের সুবিধার্থে, ঠিক আছে, যেন অসুবিধা না হয়। প্রমাণিত বা প্রুফ, 3 ধারাতে বলা হচ্ছে কোনো মামলায় বিচার্য বিষয়ের অস্তিত্ব আছে বলে নিশ্চিত বিশ্বাস বা বিচার্য বিষয়ের অস্তিত্ব এতই সম্ভব হয়ে ওঠে যে একজন বিচক্ষণ, মানে বিচারক ব্যক্তি তো বিচক্ষণ তাই না, ব্যক্তির তাতে জি। বিশ্বাস জন্মে যেটি সত্য, মিথ্যা মামলা করেনি, সেক্ষেত্রে মামলার ঘটনা প্রমাণিত বলে গণ্য হবে। একটু উদাহরণ দিয়ে দিবেন যদি এগুলো চলে আসে। মিথ্যা প্রমাণিত বা ভুল প্রমাণিত বা ডিসপ্রুভড। 3 ধারা বিধান মতে বিচার্য বিষয়ের অস্তিত্বহীনতা মানে যা মামলা করেছে সেটা কি অস্তিত্ব নাই, মানে এক্সিস্টই করে না, এই ঘটনা ঘটেইনি, মিথ্যা। বিচারকের মনে নিশ্চিত বিশ্বাস জন্মে বা এতই সম্ভব হয়ে ওঠে যে একজন বিচক্ষণ ব্যক্তি তাতে বিশ্বাস জন্মে, কি অস্তিত্বহীনতা, মানে মামলার বিষয়বস্তু মিথ্যা, ভিত্তিহীন, অস্তিত্বই নাই, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, সেক্ষেত্রে মামলার ঘটনা মিথ্যা বলে প্রমাণিত গণ্য হবে। অপ্রমাণিত বা প্রমাণিত নয়, নট প্রুভড। 3 ধারার বিধান মতে কোনো মামলার বিচার্য বিষয় প্রমাণিত হয়, বিচার্য এখানে বিষয় যুক্তটা, বিচার্য বিষয়, বিষয় শব্দটা যুক্ত করে দিবেন। জি বিচার্য বিষয় প্রমাণিত হয়নি বা মিথ্যা প্রমাণিত হয়নি তথা ভুল বলে প্রমাণিত হয়নি, এক্ষেত্রে মামলার ঘটনা প্রমাণিত বলে গণ্য হবে। আচ্ছা, অপ্রমাণিত বলে গণ্য সরি, হবে। জি অপ্রমাণিত বলে গণ্য হবে, যেটা বিচার্য বিষয় সেটাই কিন্তু প্রমাণের বিষয়, আর যেটা জি জি প্রাসঙ্গিক বিষয় সেটা কিন্তু প্রমাণের বিষয় না। প্রাসঙ্গিক বিষয় বিচার্য বিষয়কে প্রমাণে হেল্প করে, বুঝতে পেরেছেন? জি তার জি মানে জি বিয়ে হবে বর এবং কনের মধ্যেই, বুঝতে পেরেছেন? আর যারা বরযাত্রী রিলেটিভস তারা জাস্ট তাদেরকে হেল্প করবে, দোয়া করবে, বিভিন্ন কাজে সহযোগিতা করবে, বুঝেছেন? তাই বলে যে একটু পেট রিলেটিভসদের ভরে কিন্তু খাবে, বিয়ে হবে পেট না। ভরে খাবে। জি কি বুঝলেন? জি স্যার। অনুমান বা প্রিজাম্পশন। অনুমান হলো এমন একটি আইনগত নিয়ম যেখানে আদালত কিছু প্রমাণিত ঘটনা বা তথ্যের ভিত্তিতে অন্য একটি অজানা ঘটনাকে সত্য বলে ধরে নেওয়া বা মেনে নেয়, যতক্ষণ না পর্যন্ত তার বিপরীত প্রমাণ উপস্থাপন করা হয়। বিপরীত প্রমাণ মানে সেটাকে ভুল প্রমাণের জন্য বিপরীত কোনো কিছু। অনুমান 3 প্রকার: মে প্রিজম, শ্যাল প্রিজম, কনক্লুসিভ প্রুফ। আপনারা এখানে ইংরেজিতেই লিখবেন এই প্রিজাম্পশন গুলা, অনুমান বললেও এই আচ্ছা ইংরেজিতে লিখবেন, মনে থাকতে সুবিধা। 3 ধারা বিধার মধ্যে ধরে নেওয়া বা অনুমান করতে পারা, এখন যদি আমি ধরে নেওয়া বা অনুমান করতে পারে এরকম শব্দ ব্যবহার করলে শুনতে খারাপ লাগে, তো মে প্রিজম একটু শুনতে ভালো লাগছে তাই না? জি হলো জি যেখানে অত্র আইনের বিধান আছে যে আদালত কোনো বিষয় অনুমান করতে পারে বা পারেন, সেখানেই আদালত হয় তা মিথ্যা প্রমাণিত না হওয়া পর্যন্ত প্রমাণিত বলে গণ্য করবেন অথবা প্রমাণের আদেশ দিবেন। আদালত ধরে নিবে বা ধরে নিতে পারেন যে এটা সত্য, তাহলে কেউ যদি মিথ্যা দাবি করে তাকে বলবেন তাহলে মিথ্যা করে আপনি প্রমাণ করে দেখান। 3 ধারা বিধান মতে অবশ্যই অনুমান করবে, মানে শ্যাল প্রিজম হলো
যেখানে অত্র আইনের বিধান আছে যে শ্যাল প্রিজুম করতে হবে, আদালত সেখানে কি করবেন? শ্যাল প্রিজুম করবেন, অবশ্যই অনুমান করবেন। সেখানেই আদালত হয় তা মিথ্যা প্রমাণিত না হওয়া পর্যন্ত অবশ্যই প্রমাণিত বলে গণ্য করবেন, হ্যাঁ, সঠিক বলে গণ্য করবেন, এবং অপরপক্ষ এটাকে খণ্ডনের সুযোগ পাবে। তাহলে মে প্রিজুম শ্যাল প্রিজুম অপরপক্ষ বিপরীত কোনো প্রমাণ দিয়ে সেই মে প্রিজুম এবং শ্যাল প্রিজুম আদালত যেটা সত্যি বলে ধরে নিয়েছে, সেই ধরে নেওয়া ধারণাটাকে খণ্ডন বা ভেঙে দিতে পারবে। বুঝতে পেরেছেন? মানে মে প্রিজুম শ্যাল প্রিজুমের বিপরীতে প্রমাণ দিয়ে সেটাকে নষ্ট করে দেওয়ার সুযোগ আছে। কিন্তু চূড়ান্ত প্রমাণ বা কনক্লুসিভ প্রুফ হলো প্রথমোক্ত বিষয় প্রমাণিত হইলেই, বা হলেই, এখানে হলেই দিবেন, হ্যাঁ, হইলে সাধু ভাষা চলে আসছে ভুল করে, হলেই। অপর বিষয়ও হলেই দিয়ে দিবেন, হ্যাঁ, বিষয়ও প্রমাণিত বলে গণ্য করবেন, এবং মিথ্যা প্রমাণের উদ্দেশ্যে সাক্ষ্যদানের সুযোগ দিবেন না। রহিম আর করিমের, রহিম এবং রহিম এবং এমন একটা মহিলার নাম নেবে এখানে যেন স্টুডেন্ট না থাকে। আর রহিম এবং অর্পার মধ্যে বিয়ে হয়েছে, একটা নারী একজন পুরুষ। এখন আচ্ছা। দুজন স্বামী স্ত্রী, এখন তাদের যদি সন্তান হয় তাহলে আদালত অবশ্যই ধরে নিবে যে এই সন্তানটা কি রহিমের পরজার সন্তান, তাই না, স্বামীর সন্তান, মানে জি। রহিমই তার বৈধ পিতা। রহিম যদি জেলার বাইরেও থাকে এবং মাঝে মধ্যে স্ত্রীর সাথে দেখা করতে আসে, রাত্রি যাপন করে যায়, তাও ধরে নেবে যে হ্যাঁ ওই রহিমেরই এটা সন্তান। এটা নিয়ে কোনো কথা বলার সুযোগ নেই। বিবাহ বলবৎ থাকা অবস্থায় সন্তানের জন্ম হলে সন্তানের বৈধতা নিয়ে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। এটাই কি কনক্লুসিভ প্রুফ। তার মানে এই যে রহিম এবং অর্পার মধ্যে যে বিবাহ হয়েছে, কাবিননামা প্রমাণ করলেই প্রথম বিষয় প্রমাণ হয়ে গেল, তার মানে এই সন্তানও বৈধ, দ্বিতীয় বিষয় প্রমাণ। বুঝতে পেরেছেন? জি স্যার। রাশিদা বলেন। স্যার এখানে এটা কি চার ধারা হবে না? কনক্লুসিভ প্রুফ, মেপ্রিজম, এই তিনটাই মেপ্রিজম, শেলপ্রিজম তাই তো আমার আর মনে হচ্ছে, কারণ এই কনক্লুড। প্রুফটা তিন ধারা। এই যে হ্যাঁ, এখান থেকে তুলে নিয়ে এসে এখানে কাট করেছি, আর এই শেষের সাবজেক্ট তো তাড়াহুড়ো করে করতে কি হয়েছে। অসংখ্য ধন্যবাদ। আমি জি স্যার। মানে এটা তো রিভিশন করিনি, আপনাদের পড়াতে গিয়ে হয়ে যাচ্ছে, নেক্সট প্রিন্টে না না রিভিশন স্যার, হয়ে যাবে। আমি অনেক সময় হয় কি যদি হয়, কারণ আপনি জানেন বেশি, আমি তো জানি না, কিন্তু মনে হচ্ছিল এটা যে না যেহেতু চার আপনাদের, ধারার হ্যাঁ বিষয়। আপনাদের ফাউন্ডেশন নোট বের করলে তো বোঝা যাবে, তাই না? জি স্যার। তাহলে এটা চার ধারা, তাই না? ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমারও মনে পড়ে গেছে এবার। এই যে আরো 10 মিনিট পরে একটা ক্লাস শুরু হয়ে যাবে, এই চাপ, সারা দিন কাজ করলাম, চাপ। তবে 2 দিন ধরে একটু রেস্ট পাচ্ছি আর কি। তবে এই যে নোটটা ক্লিয়ার হয়ে গেল, এর পরের প্রিন্টে সঠিক হয়ে যাবে। তো যারা ইউটিউবে ভিডিও দেখছেন, এটা চার ধারা হবে, হ্যাঁ, উপর থেকে এখান থেকে কপি করে এখানে বসানোর পরে, আর এটা 3 কে 4 করতে ভুলে গেছি তাড়াহুড়ো করে নোটটা করার কারণে। এটা শেষ সাবজেক্ট তো, তাই ছোটখাটো একটু ভুল আছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কারেকশন করে নেবেন। আর আপনারা বিআর অ্যাক্ট, যেটা আমার ফাউন্ডেশন ও এমসিকিউ অথবা বিআর অ্যাক্টের সাথে মিলে নিলেও এগুলো আপনারা দেখতে পাবেন, ঠিক আছে? তবে আমি যেহেতু ক্লাস টেস্ট নিব, ক্লাস টেস্টের সময় যখন ভুল লিখবেন তখন আবার কারেকশন করে দিতে পারবো, তাই না? দলিল বা দালিলিক সাক্ষ্য বা ডকুমেন্ট, 3 ধারার বিধান মতে, এর দলিল কিন্তু 3 ধারাতে আছে মেবি, হ্যাঁ 3 ধারাতে আছে, গ্যারেন্টি মনে পড়ছে। দলিল বলতে বোঝায় ব্যবহার হতে পারে এমন উদ্দেশ্যে কোনো পদার্থের উপর কোনো বর্ণ, সংখ্যা, চিহ্নের সাহায্যে বর্ণিত কোনো বিষয়, যেমন মুদ্রিত, লিথোগ্রাফকৃত বা ফটোগ্রাফকৃত সকল শব্দ, মানচিত্র, নকশা, ধাতু বা প্রস্তর বা পাথর খণ্ডের উপর খচিত, মানে কেটে কেটে খোদাই করা ব্যঙ্গচিত্র ইত্যাদি, এবং যে কোনো ডিজিটাল রেকর্ড, যেমন ফোন, হার্ডওয়্যার, সফটওয়্যার সহ যে কোনো ডিজিটাল যন্ত্র দ্বারা রেকর্ডকৃত অডিও, ভিডিও, ডিভিডি, সিডি, সিসিটিভি, ড্রোন ডেটা, অথবা ম্যাগনেটিক, ইলেকট্রোম্যাগনেটিক, অপটিক্যাল, কম্পিউটার মেমোরি, মাইক্রোফিল্ম ইত্যাদিতে সংরক্ষিত অথবা প্রেরিত, গৃহীত যে কোনো তথ্য বা ডেটা, তার মানে যেগুলো ডিজিটাল, ইলেকট্রনিক্স, সেগুলোই হচ্ছে এগুলো। 22 সালে এই ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক্স রেকর্ডকে বা ডাটাকে যুক্ত করা হয়েছে, সাক্ষ্য হিসেবে গণ্য করা হচ্ছে। প্রাথমিক সাক্ষ্য,
প্রাথমিক সাক্ষ্য বা প্রাইমারি এভিডেন্স 62 ধারা এটা আছে। 62 ধারা বিধান মতে সংশ্লিষ্ট আসল বা মূল দলিলটি দাখিল করাই প্রাথমিক সাক্ষ্য। দলিলের প্রত্যেক খণ্ডই বা মুড়ি, প্রতিলিপি বা কাউন্টার পার্টস প্রাথমিক সাক্ষ্য। একই প্রণালীতে প্রস্তুতকৃত তৈরিকৃত দলিলসমূহ, যেমন মুদ্রণ, লিথোগ্রাফি বা ফটোগ্রাফির মাধ্যমে তৈরিকৃত দলিলসমূহ প্রত্যেকটি অন্যগুলোর বা পরস্পরের বিষয়বস্তু সম্পর্কে প্রাথমিক সাক্ষ্য হবে, কিন্তু এগুলোর মূল দলিলের নকল বা অনুলিপি হলে সেগুলো আবার প্রাথমিক সাক্ষ্য হবে না, মাধ্যমিক সাক্ষ্য হয়ে যাবে। মাধ্যমিক সাক্ষ্য 63 ধারার বিধান মতে মাধ্যমিক সাক্ষ্য হলো 76 ধারায় বর্ণিত উপায়ে প্রদত্ত সহিমোহরকৃত নকল। এটাকে আবার সত্যায়িত কপি বা প্রত্যায়িত বা জাবেদা নকল বা সার্টিফাইড কপিও বলা হয়। মূল দলিল হতে যান্ত্রিক উপায়ে সংগৃহীত সকল নকল এবং এরূপ নকলের সাথে মিলিয়ে নেওয়া অন্যান্য নকল। মূল দলিল হতে প্রস্তুত করা বা মিলিয়ে নেওয়া নকল। কোনো দলিলের প্রতিলিপি বা কাউন্টারপার্ট যে পক্ষ সম্পাদন করবে শুধুমাত্র তার বিরুদ্ধে প্রমাণ করা যাবে। এগুলো আমরা এমসিকিউ ক্লাসে খুব ভালোভাবে শিখিয়েছি, তাই না? জি স্যার। নিজ সম্পাদিত প্রতিলিপি নিজের পক্ষে ব্যবহারের সুযোগ নেই, কেননা তার জাল হওয়ার সম্ভাবনা থাকে। যে ব্যক্তি কোনো দলিল দেখেছে সেই দলিলের বিষয়বস্তু সম্পর্কে তার মৌখিক বিবরণও কি মাধ্যমিক সাক্ষী। দলিল সরকারি দলিল বা পাবলিক ডকুমেন্ট 74 ধারা বিধান মতে সরকারি দলিল সমূহ হলো যে সকল দলিল বা সার্বভৌম কর্তৃপক্ষের, সরকারি প্রতিষ্ঠানের, ট্রাইব্যুনালের, বাংলাদেশ বা কমনওয়েলথ বা বিদেশের আইন প্রণয়নকারী, বিচার বিভাগীয়, শাসন বিভাগীয় বা কোনো অফিসারের কার্য বা কার্যের লিপিবদ্ধ বিবরণ, বাংলাদেশের সর্বসাধারণের জন্য রক্ষিত ব্যক্তিগত দলিলের রেকর্ড, সেগুলো কি সরকারি দলিল। সরকারি দলিল বা পাবলিক ডকুমেন্ট। সরকারি দলিল উদাহরণ সার্টিফাইড কপি অফ রেজিস্টার্ড পাওয়ার অফ অ্যাটর্নি, কমনওয়েলথ সচিবালয়ের দাপ্তরিক পত্র, গ্রেপ্তারি পরোয়ানা বা ডাব্লিউএ, সমন, সার্চ ওয়ারেন্ট, হুলিয়া বা প্রোক্লামেশন, মামলার আর্জি বা প্লেন্ট, জবাব বা প্লিডিং বা রিটেন স্টেটমেন্ট, আদেশ বা অর্ডার, আদালতের রায় বা জাজমেন্ট, ডিক্রি বা ডিক্রি, ডিক্রি বাংলা ডিক্রি, জন্ম সনদ বা বার্থ সার্টিফিকেট, মৃত্যু সনদ, ডেথ সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্র, ন্যাশনাল আইডেন্টিটি কার্ড, সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট রিপোর্ট, যেটাকে বলা হয় সিএস, এসএ এবং আরএস রেকর্ড, এগুলোকেই কিন্তু কি বলা হয় খতিয়ান। বুঝতে পেরেছেন? জি সরকারি জি সব পাবলিক ডকুমেন্ট। খতিয়ান বা রেকর্ড বা পর্চা, নকশা, কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 164 ধারায় প্রদত্ত বক্তব্য অর্থাৎ দোষ স্বীকারোক্তি, কোর্ট ফি, স্ট্যাম্প, টাকা বা ব্যাংক নোট বা সরকারি যে নোট হোক না কেন, কয়েন, সবগুলোই, মানে যে কোনো কারেন্সি যে কোনো দেশের হতে পারে, সঞ্চয়পত্র, গেজেট ইত্যাদি। বে- বেসরকারি বা ব্যক্তিগত বা প্রাইভেট ডকুমেন্ট 75 ধারায় এটা আছে। সরকারি বাদে বাদ বাকি সবগুলোই, যেমন কবলা বা বিক্রয় কবলা, মূল দলিল যেটা হেবা বা দানপত্র, চুক্তিপত্র, এভিডেভিট, এভিডেভিটের বাংলা কি হলফনামা বা ঘোষণাপত্র, তাই না? চিঠি জি বা প্রকাশিত পত্র, উইল, ওসিয়ত, কেউ উইল করে গেল বা ওসিয়ত করে গেল, বিকুয়েস্ট করে গেল, সেগুলোও কি ব্যক্তিগত। তদন্তকালে পুলিশের দিনপঞ্জি বা কেস ডায়েরি, প্রকাশিত কবিতা, কেউ কবিতার বই লিখেছে, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার বই, সেটা ব্যক্তিগত দলিল। বিভাগীয় অনুসন্ধানে ম্যাজিস্ট্রেট কর্তৃক লিপিবদ্ধকৃত বিবৃতি, বিভাগীয় অনুসন্ধানে, এটা কিন্তু আদালতের রেকর্ড না, ঠিক আছে, অনুসন্ধানের রেকর্ড। তারপরে সিআরপিসির 161 ধারায় গৃহীত সাক্ষীর জবানবন্দি, ব্যাংকের চেক, ব্যাংকের চেক, চেক তো যে কোনো ব্যক্তির নামে হয়, তাই না? জি সংবাদপত্র ইত্যাদি।